নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প দাম্পত্য জীবন, কলমে দেবী দাস। মধুরা হসপিটাল যাওয়ার জন্য রেডি হয়ে চিৎকার করে বাড়ি মাথায় তুলল। মা, ও মা, তুমি কোথায়? গতকাল রাতেই তো তোমায় বলে রেখেছি যে আজ আমাকে সকাল সকাল হসপিটাল যেতে হবে, 3টি অপারেশন আছে। সেটা জানার পর তুমি এখনও আমার ব্রেকফাস্ট রেডি করোনি? হ্যাঁ মা, এক্ষুনি করে দিচ্ছি, একটু ওয়েট কর। আসলে বৃহস্পতিবারে পুজো তো, তাই একটু সময় লেগে গেল। থাক মা, আমি আর 1 সেকেন্ডও ওয়েট করতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি হসপিটাল ক্যান্টিনে খেয়ে নেব। আসছি মা। দুগ্গা দুগ্গা। মধুরা যেতে যেতে দেখলো একটি বুড়ি রাস্তায় পড়ে আছে, আর তাকে ঘিরে লোকজন চিৎকার চেঁচামেচি করছে। ড্রাইভারকে গাড়ি থামাতে বলে মধুরা ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখল একজন বয়স্ক মহিলা জ্ঞান হারিয়ে পড়ে আছে। মধুরা দেরি না করে সকলের সহযোগিতায় ওনাকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে পৌঁছে মধুরা তার চিকিৎসার সব রকম ব্যবস্থা করে তারপর ওটিতে চলে গেল। সারাদিন খুব ধকল গেল মধুরার। 3টি অপারেশন এক হাতে করা 4টিখানি কথা নয়। তারপরও বাড়ি ফেরার আগে সে ওই বুড়ি পেশেন্টটির কাছে গেল। সকালের তুলনায় সে এখন অনেকটা ভালো হলেও আরও কিছুদিন হসপিটালে তাকে থাকতে হবে। মধুরাকে দেখেই বুড়ি উঠে বসার চেষ্টা করলো। মধুরা বলল, একদম না, ওঠার চেষ্টা করবেন না। চোখের জল মুছতে মুছতে বুড়ি বলল, তুই আগের জন্মে আমার মা ছিলি, তাই তো সন্তানের মতো এত যত্ন ভালোবাসা দিয়ে এত অল্প সময় আমাকে সুস্থ করে তুললি। সাক্ষাৎ মা লক্ষ্মী রে তুই। ঠিক আছে, আমি এখন চলি, কাল আবার দেখা হবে। ভালো থাকবেন, কোনো অসুবিধা হলে নার্সকে ডেকে বলবেন। যাওয়ার সময় মধুরা ওই বুড়ির একটা ছবি তুলে নিয়ে গেল মাকে দেখাবে বলে। মধুরার জীবনে ওর একমাত্র বন্ধু ওর মা, যাকে সব কথা না বললে ওর ঠিক করে ঘুম হয় না। হসপিটালে রোজকার ঘটনাগুলি ও মোবাইল বন্দি করে নিয়ে গিয়ে মায়ের সাথে শেয়ার করে। আজও তার ব্যতিক্রম হলো না। মধুরার দেখানো সেই বুড়ির ছবি দেখে মোহনা আঁতকে উঠল। এই তো সেই মহিলা যে আমার মধুরাকে মেরে ফেলার জন্য প্রাণপণে চেষ্টা করেছিল। মোহনার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা। সবে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছে মোহনা। আজ তার ফুলশয্যা, ফুল দিয়ে সাজানো একটি খাটের এক কোণে বসে সে তার রাজকুমারের জন্য অপেক্ষা করছে আর ভাবছে, প্রতিটি মেয়ে স্বপ্ন দেখে এই রাতটির জন্য। এই রাতকে ঘিরে তাদের কত গল্প, কত স্মৃতি সারা জীবনের জন্য তোলা থাকে। বন্ধুদের কাছে এই নিয়ে কত গল্প শুনেছি। আজ নিজের জীবনে সেই দিনটি চলে এলো। এইসব নানান কিছু ভেবে যেমন আনন্দ হচ্ছে, আবার ভয়ও হচ্ছে। মোহনার মনে হচ্ছে, আমি পারবো তো তাকে খুশি করতে? মানুষটা আমাকে ভালোবাসবে তো? পারবো তো এই বাড়ির সকলকে আপন করতে? এইসব নানান কথা ভাবতে ভাবতে মোহনা ঘুমিয়ে পড়ল। কিন্তু তার যে স্বামী শুভ্রর কোনো পাত্তা নেই। রাত 2টোর সময় জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে টলতে টলতে শুভ্র ঘরে ঢুকল। শুভ্রর ওই মূর্তি দেখে মোহনার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এ কি, তুমি মদ খেয়েছ? চুপ, একদম চুপ। আমার কোনো ব্যাপারে কেউ কোনোদিনও কোনো কথা বলেনি। তুই কে রে আমার ব্যাপারে কথা বলার? এই বলে শুভ্র ধপাস করে হাত পা মেলে খাটে শুয়ে পড়ে। তারপর মোহনাকে বলে, নে খোল। মানে কি খুলবো? কচি খুকি, এমন ভাব করছিস যেন কিচ্ছু বুঝিস না। মোহনা দেখলো কথা বাড়িয়ে লাভ নেই, বরং অশান্তি আরও বাড়বে। তার চেয়ে ভালো সে যা বলছে সেটা করা। মোহনা শুভ্রর কথা মতো সব করল, কিন্তু সেটা আর ফুলশয্যা হলো না, এক প্রকার শারীরিক নির্যাতন হলো। সকালে ঘুম থেকে উঠে মোহনা দেখলো তার সারা গায়ে নখের আঁচড় আর কামড়ের দাগ। মনে মনে ভাবলো, একেই বুঝি বলে ধর্ষণ। সকালে মোহনার মা ফোন করে বলছে, মারে কেমন আছিস? ও বাড়ির সবাই ভালো তো? সবাই কেমন মানুষ রে? সুব্রতকে ভালোবাসে তো রে? মায়ের প্রশ্নগুলো শুনে কান্নায় বুক ফেটে যাচ্ছিল। বিশেষ করে শুভ্রর কথা যখন জিজ্ঞাসা করলো তখন মনে হচ্ছিল সব বলে দিই। কিন্তু না, ওনারা সর্বস্ব শেষ করে এমন একটি অভিজাত পরিবারে আমার বিয়ে দিয়েছেন, সেখানে এইসব কথা শুনলে তারা নিজেদের ঠিক রাখতে পারবে না। তাই নিজেকে শক্ত করে হেসে হেসে মাকে বলল, আমি খুব ভালো আছি মা, আর এই বাড়ির লোকজন ভীষণ ভালো।
আর তোমাদের জামাই তো সে সাক্ষাৎ দেবতা, আমাকে ভীষণ ভালোবাসে। শাশুড়ি ভেতর থেকে ডাকছেন, বৌমা একবার এদিকে এসো তো, তোমাকে দেখতে আমার কিছু পরিচিত লোকজন এসেছেন। মোহনা তার মাকে বলল, মা শাশুড়ি ডাকছে, আমি এখন ডাকছি, পরে কথা হবে। ভারী গলায় মা বললেন, দাঁড়াও মোহনা, আমি কি তোমায় এই শিক্ষা দিয়েছি? ও কি ভাষা শাশুড়ি? মা বলবে, এখন ওরাই তোমার আপনজন, ওটাই তোমার বাড়ি। ঠিক আছে মা, ভুল হয়ে গেছে, রাখছি। মোহনা ভেতরে গেলে শাশুড়ি সবার সাথে মোহনার পরিচয় করিয়ে দিল। মোহনাকে দেখে সবাই বলল, বাহ মিনুদি, তোমার ঘরের লক্ষ্মী তো খুব সুন্দর হয়েছে, কি মিষ্টি মুখখানা, আর কথাবার্তাও কত সুন্দর। সাথে সাথে শাশুড়ি বলে উঠলেন, প্রথম প্রথম তো সবাই ভালোই থাকে, কিন্তু দিন গেলেই তো তার যে আসল রূপ বোঝা যায়। শাশুড়ির কথা শুনে মোহনার মন খারাপ হলেও মুখে কিছু না বলে চলে গেল। ঘুম থেকে উঠে শুভ্র বেরিয়ে গেল। সারাদিন একবারের জন্য বাড়ি এলো না। সন্ধ্যের পর মোহনা তার শাশুড়িকে গিয়ে বলল, মা সারাদিন তো গেল, আপনার ছেলে সেই সকালে বেরিয়েছে, এখনও ঘরে এলো না। আমার ছেলে যদি তোমার মতো ঘরে বসে থাকে তাহলে সংসারটা চলবে কি করে? ওর চিন্তা তোমার করতে হবে না, সময় হলে ও ঠিক চলে আসবে। এটা আপনি কি বললেন মা? আমি ওর স্ত্রী, আমি ওর চিন্তা করব না তো কে করবে? যাও তো আমার সামনে থেকে, এত ন্যাকামি আমার আর ভালো লাগে না। সেদিন রাতেও শুভ্র সেই একই রূপ নিয়ে ঘরে ঢুকলো। ঢুকেই সেই এক কথা, সব খোল। আজ মোহনা চুপ না থেকে বলে দিল, তোমার মধ্যে কি কোনো মায়া দয়া কিচ্ছু নেই? সারাদিন কোথায় ছিলে, কি খেলে, আমি কি করে সারাদিন কাটালাম, সেই সব কোনো কথা না বলে একেবারে। শুভ্র উত্তেজিত হয়ে বলল, চুপ, একদম চুপ, তোর সাথে আমার কোনো কথা নেই, তুই শুধু আমার বিছানা গরম করবি। জানিস না মেয়েরা সবসময় ছেলেদের পায়ের তলায় থাকে? শুভ্রর এই কথায় সেদিন মোহনা এতটাই কষ্ট পেয়েছিল যে পরের দিন সে তার মাকে ফোন করে সব কিছু বলে দিয়েছিল। সব কথা শুনে মোহনার মা মোহনাকে বলল, দেখ মা, সংসার করতে গেলে একটু আধটু সমস্যা হবে, সেগুলোকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। জানিস না একটা কথা আছে, যে সয় সেই রয়। একটু সহ্য কর, সব ঠিক হয়ে যাবে। আর তুই যদি বাপের বাড়ি চলে আসিস, লোকে তোকে খারাপ বলবে। মায়ের কথা শুনে মোহনা বুঝে গেল তার কোথাও স্থান নেই, এখানেই পড়ে পড়ে মরতে হবে। দেখতে দেখতে বিয়ের 2 বছর হয়ে গেল, কিন্তু ওদের এখনও কোনো সন্তান হয়নি। মোহনার শাশুড়ি মোহনাকে বলল, একটা বাজা মহিলা, 2 বছর হয়ে গেল, এখন একটা বাচ্চা জন্ম দিতে পারল না। পাশের বাড়ির কাকিমা কথা শুনে বলল, দিদি একবার ডাক্তার দেখিয়ে আনেন, কোনো সমস্যা থাকলে পরীক্ষা করলেই বোঝা যাবে। ডাক্তার মোহনার সব পরীক্ষা করে জানালো মোহনার কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে শুভ্রর থাকতে পারে, তাই ওকে একবার নিয়ে যেতে বলেছে। শুভ্রকে একথা জানালেও ও বলে, ছেলেরা কখনো বাজা হয় না, তাহলে আমি কেন যাব ডাক্তারের কাছে? এইদিকে দিনের পর দিন শাশুড়ির অত্যাচার যেমন বেড়ে চলেছে, অন্যদিকে বাজা মহিলার তকমা দিয়ে শুভ্ররও মোহনার প্রতি আকর্ষণ কমাতে শুরু করেছে। মোহনা খুব চিন্তায় পড়ে গেল, কি করা যায়। হঠাৎ করে মোহনার মনে পড়ল শুভ্রর এক বন্ধু সন্দীপের কথা। পেশায় সন্দীপ একজন ইঞ্জিনিয়ার। বন্ধু হলেও শুভ্র সন্দীপকে খুব মানে, আর সন্দীপ মোহনাকে বোনের মতো ভালোবাসে। তাই মোহনা একদিন দুপুরে যখন সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে, তখন সন্দীপকে ফোন করে সব জানালো। সন্দীপ বলল, বোন তোর কোনো চিন্তা করতে হবে না, আমি শুভ্রকে ডাক্তারের কাছে নিয়ে যাব। সন্দীপ শুভ্রকে ডাক্তার দেখিয়ে সব পরীক্ষা করায়, তারপর ডাক্তার ওষুধ দেন শুভ্রকে। সেই ওষুধ খাওয়ার পর মোহনা কনসিভ করে। যেদিন থেকে মোহনার কনসিভ করার খবর বাড়ির সবাই জানতে পেরেছে, সেদিন থেকে মোহনার প্রতি অত্যাচার কমে গেছে। সবাই খুব যত্ন করছে মোহনার। মা হওয়ার আনন্দ মোহনা ধীরে ধীরে বুঝতে পারছে। এত আনন্দের মাঝেও মোহনা এক অন্ধকার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। একদিকে মোহনার শাশুড়ি সবসময় বলছে, আমার নাতি চাই, বংশের প্রদীপ। অন্যদিকে শুভ্র বলছে, আমার ছেলে চাই, মেয়ে হলে তোমাদের মা মেয়ে দুটিরই অবস্থা কিন্তু খারাপ হবে। এসব কথা শুনতে শুনতে একদিন মোহনা বলেই দিল, আচ্ছা মা, সন্তান মানেই তো বংশের প্রদীপ, সে ছেলে হোক বা মেয়ে। কে বলেছে তোমায় একমাত্র পুত্র সন্তানই হলো বংশের প্রদীপ? দেখুন মা,
আমার পেটে কি আছে সেটা তো আমি জানি না। ছেলে বা মেয়ে যেটাই থাকুক না কেন, তাকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসার আমারই দায়িত্ব। আমি অত কিছু বুঝি না, আমার নাতি লাগবে। অবশেষে এলো সেই দিন। প্রসব যন্ত্রণা নিয়ে মোহনা ভর্তি হলো হসপিটালে। তার একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তান হলো। নার্স এসে শুভ্রকে জানালো, অনেক অনেক অভিনন্দন, আপনার ঘরে লক্ষ্মী এসেছে। শুভ্র মনের অনিচ্ছায় জোর করে একটি হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ। পর মুহূর্তেই মুখ কালো হয়ে গেল। জ্ঞান ফিরলেই মোহনা নার্সকে বলে, আমার কি সন্তান হয়েছে? আপনার মতো সুন্দরী কন্যা সন্তান হয়েছে, আমার কোলে দিন ওকে। এই নিন বলে মোহনার কোলে তার মেয়েকে তুলে দিল। মোহনা বুকে জড়িয়ে মাতৃত্বের স্বাদ অনুভব করার চেষ্টা করছে। শুভ্র ভেতরে এসে বলল, গাড়ি রেডি, বাড়ি যেতে হবে এখন। বাচ্চা নিয়ে ঘরে ঢুকতেই শুভ্র বলে উঠল, এই বাড়িতে যদি আমার সাথে থাকতে চাস তাহলে এক্ষুনি বাচ্চাকে মেরে ফেল। না, কখনো না, এটা কোনো মতেই হবে না, হতে পারে না। শুভ্রর মা ছুটে এসে বাচ্চাকে কেড়ে নিতে গেলে মোহনা দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বটি নিয়ে আসে। এক পা এগোলে টুকরো টুকরো করে দেব। মোহনার হাতে বটি দেখেও শুভ্র জোর করে বাচ্চাকে কেড়ে নিতে গেলে মোহনা বটি দিয়ে শুভ্রর পেটে কোপ বসিয়ে দেয়। সাথে সাথে শুভ্র মাটিতে পড়ে যায় আর মোহনার সারা দেহে রক্ত ছিটে যায়। মোহনা শুভ্রর বুকে এক পা তুলে বলে, খুব তো বলেছিলি যে মহিলারা সবসময় পুরুষদের পায়ের নিচে থাকে। দেখ আজ কে কার পায়ের নিচে। লজ্জা করে না? তোরা নারীকে অসম্মান করিস। জন্ম নিয়েছিস নারীর পেট থেকে, সংসার করবি বলে বিয়ে করেছিস নারীকে। এই পৃথিবী পূজিত হয় নারী রূপে, আর সেই নারীকে তুই হত্যা করতে এসেছিলি। এই পৃথিবীতে নারী না থাকলে পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। এবার দেখ নারীকে ছোট করে দেখার ফল। তারপর শাশুড়ির দিকে তাকিয়ে বলে, মা, আপনিও তো নারী, আপনিও তো কোনো এক মায়ের পেটের থেকে জন্ম নিয়েছিলেন। আপনিও তো একজন মা, একজন স্ত্রী, একজন শাশুড়ি। এতগুলো মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে আপনি এটা কি করছিলেন? আমাকে ক্ষমা করে দাও বৌমা। সন্দীপ হন্তদন্ত হয়ে পুলিশ নিয়ে এসে পৌঁছালো। পুলিশকে আগে থেকেই এই বাড়ির ইতিহাস সব জানিয়ে দিয়েছিল সন্দীপ। আদালতে কেস উঠলে মোহনা সসম্মানে ছাড়া পেয়ে গেল। এরপর সন্দীপ মোহনাকে সন্তান সমেত তার বাড়ি নিয়ে যায়। আজ মোহনার সেই কন্যা সন্তানই হলো ডক্টর মধুরা। পরের দিন মোহনা মধুরার সাথে হসপিটালে গিয়ে সেই বুড়ির সাথে দেখা করে বলল, আমাকে চিনতে পারছেন? বুড়ি অবাক হয়ে মোহনার দিকে তাকিয়ে বলল, না মা, মা আমি আপনার ছেলের বউ মোহনা, আর এই হলো আপনার অবাঞ্ছিত নাতনি ডাক্তার মধুরা। বৌমা, এটা আমার দিদি ভাই। মধুরা সামনে এসে এগিয়ে বলল, হ্যাঁ ঠাম্মি, তুমি যাকে পৃথিবীতে আসার সাথে সাথেই মেরে ফেলতে চেয়েছিলে, মায়ের চেষ্টায় মৃত্যুকে জয় করা আমি সেই মেয়ে। এসো ঠাম্মি, আমার সাথে এসো। মধুরা আর মোহনা দুজনে ওনাকে ধরে ধরে সারা হসপিটাল ঘোরালো। মধুরা এক পরিবারকে দেখিয়ে বলল, দেখো ঠাম্মি, এই মাত্র আমি সিজার করলাম এই বাড়ির ছোট বৌমার। কন্যা সন্তান হয়েছে, আর সেই আনন্দে তারা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে আর গরিবদের কাপড় বিতরণ করছে, কারণ তাদের ঘরে লক্ষ্মী এসেছে। এদের দেখো ঠাম্মি, মন খারাপ করে বসে আছে, কারণ ছেলে জন্ম নিয়েছে। ওনারা মেয়ে চেয়েছিলেন, ঘরের লক্ষ্মী। এবার বলো ঠাম্মি, আমার মা কি ভুল করেছে আমাকে বাঁচিয়ে রেখে? মধুরার কথা শুনে হাউ হাউ করে কেঁদে দিলেন মিনুদেবী। বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, দিদি ভাইয়ের সাথে। না মা, আপনি কিছু ভুল করেননি। আপনি সেদিন যা করেছিলেন ঠিক করেছিলেন। আপনি সেটা না করলে হয়তো আমি সন্দীপতার মতো মানুষকে দাদা হিসাবে পেতাম না, আর আমার মেয়েটিকেও আজ ডাক্তার বানাতে পারতাম না। আমার ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না আপনার কাছে। এবার বলুন তো আপনার এই অবস্থা কী করে হলো? বৌমা, তুমি চলে আসার কিছুদিন পর ব্যাংকের লোক এসে বাড়ি দখল করে নেয়। শুভ্র আমাকে না জানিয়ে ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিল, কিন্তু তার এক ভাগও শোধ করেনি। সুদে আসলে সেই টাকার পরিমাণ পাহাড় সমান হয়ে যায়। তাই ব্যাংক তার বিনিময়ে বাড়ি দখল করে নেয়। আমাকে কেউ একটু আশ্রয় দিল না, তাই পথে পথে ঘুরে ভিক্ষে করি আর রাত হলে স্টেশনে গিয়ে ঘুমাই। মধুরা ঠাম্মিকে জড়িয়ে ধরে বলল, ঠাম্মি, আজ থেকে তুমি আমাদের বাড়িতে আমাদের সাথে থাকবে।
না দিদি ভাই, সেটা হয় না। আমি তোমাদের সাথে যা অন্যায় করেছি আমি তার শাস্তি ভোগ করতে চাই। এই আমাকে ভোগ করতেই হবে এই শাস্তি। মা, আপনি শাস্তি ভোগ করলে ভগবান তো আমাদের ক্ষমা করবেন না। চলুন আমাদের সাথে, ওটাও তো আপনার বাড়ি, আপনার দিদি ভাইয়ের বাড়ি। ঠাম্মি, সন্তান ছেলে হোক বা মেয়ে, তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষ করাটাই হলো আসল কাজ। বাবা তো তোমার পুত্র সন্তান ছিল, তোমার কত গর্ব ছিল যে তুমি পুত্র সন্তানের মা। কিন্তু দেখো তো, উপযুক্ত শিক্ষা দিতে পারোনি বলে আজ বাবা মরে গিয়েও তোমাকে কেমন পথে নামিয়ে দিয়ে গেছে। আর আমার মা তোমাদের কত অত্যাচার সহ্য করে বাবাকে ছাড়াই সন্দীপ মামার সাহায্যে উপযুক্ত শিক্ষা দিয়ে আমাকে ডাক্তার তৈরি করেছে। আমার মা কন্যা সন্তানের মা হয়েও আজ তার কত সম্মান। সবাই বলে ডাক্তার মধুরা মিত্রর মা। আর তুমি অভিজাত পরিবারের পুত্র সন্তানের মা হয়েও আজ তোমাকে রাস্তায় ভিক্ষে করতে হচ্ছে। চলো ঠাম্মি, তোমার ছেলে নেই তো কি হয়েছে, তোমার বৌমা আর তোমার দিদিভাই তোমার বাকি জীবনটা আনন্দে ভরিয়ে দেবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।